তুমি আমাকে বলো যে আইএসআই কেন তুমি চুজ করলে এবং কবে তুমি জানতে পেরেছিলে যে আইএসআই এর কথা? কারণ আমরা যখন পড়াশোনা করেছি বা বিটেক করেছি তারপরেও আইএসআই শুনিনি। যখন কলকাতাতে যাওয়া হলো ওই সাইডটা দিয়ে তখন হয়তো ২০০৮ এর দিকে আমি ১ম আইএসআই এর নাম শুনলাম। যেমন আমরা যেসব জায়গা থেকে বিলং করি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সেখানে আমরা যখন সায়েন্স নিয়ে পড়তাম 11-12 এ যদি হ্যাঁ, পাশে কোনো বইয়ে লেখা থাকতো যে এই কোশ্চেনটা আইআইটি তে এসেছিল, আমাদেরকে বোঝানো হতো যে, "থাক এটা তোদের দ্বারা হবে না। তোদেরকে এটা করতে হবে না। এটা আইআইটির জন্য।" আমরা হয়তো ভাবতাম হয়তো এটা আইআইটির জন্যই, এটা আমাদের জন্য না। তো এরকম একটা কনসেপ্ট আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেটা এখন রাইট, বুঝতে রাইট। পারি হয়তো তাদের সেটা যারা টিচাররা ছিল তাদের একটু হয়তো সমস্যা ছিল জিনিসগুলো বোঝাতে। কারণ এমন তো হতে পারে না সবগুলো কেউ কোনো আমি হয়তো বুঝলাম না বা কোনো স্টুডেন্টই বুঝবে না। এটা হতেই পারে না। তো আমি ঠিক। বলতে চাইছি যে তুমি তো সোনারপুর থেকে পড়েছো। তো সেখান থেকে হুম, হুম। তুমি আইএসআই এর কথা কবে শুনলে এবং তাহলে আইআইটি বাদ দিয়ে আইএসআই এই ব্যাপারটা তুমি আমাকে বলো আরকি। ঠিক, ঠিক। একদমই। মানে আমি খুব অনেস্ট আজকে আমার পডকাস্টটা করার কারণই হচ্ছে যে আমার নিজের যা এক্সপেরিয়েন্স সেটা শেয়ার করা। তো আমি একদম যা বলছি এটা আমার নিজের লাইফের এক্সপেরিয়েন্স। এখানে আমার কিছু পার্সোনাল ওপিনিয়নও থাকবে। সেটা সবার যে এক হবে তা নয়। বাট আমি আমার দিক থেকে বলছি আমি যেভাবে দেখেছি। তো আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আমার বাবা ব্যাংকে কাজ করতেন। তো আমি বাবাকে দেখতাম ব্যাংকে কাজ করতে বাবা এসে বলতেন যে এরকম কিছু স্টুডেন্টসরা আছে যারা আইআইটি আইএম যাচ্ছে তারা বেশ কিছুটা লোন নিচ্ছে মানে এডুকেশন লোন কিন্তু তারপরে তারা এত বড় চাকরি পাচ্ছে যে তারপর তারা এক এক মানে প্রথম মাসেই হয়তো শোধ করে দিচ্ছে। তো আমার এগুলো শুনে খুব ফ্যাসিনেটিং লাগতো। তো আমার কাছে সাকসেসের ডেফিনিশন ছিল যে না আমাকে একটা ভালো ডিগ্রি করতে হবে যাতে আমি এরকম একটা কিছু ভালো চাকরি করতে পারি। তো দ্যাট ওয়াজ দা ডেফিনিশন অফ সাকসেস ইন মাই আইস। মানে আমার মনে হতো যে আমায় আজকে খাটাখাটনি করতে হবে যাতে আমি বড় হয়ে এরকম কিছু একটা করতে পারি। অনেস্টলি আমার ছোটবেলা থেকে অঙ্ক খুবই ভালো লাগতো। মানে আমি মানে নেশার মতো অঙ্ক করতাম। কিন্তু কি অঙ্ক করব স্কুলের কারিকুলামের বাইরে সেইটা আমার কাছে ক্লিয়ার ছিল না। আই ওয়াজ নট ভেরি ক্লিয়ার অ্যাবাউট যে হোয়াট মোর ক্যান আই ডু। তো আমি কিছু পাজল ইয়ে করতাম। তো আমার মনে হতো যদি এরকম একটা কেরিয়ার হয় যেখানে শুধু অঙ্ক করা সম্ভব তাহলে হয়তো ভালোই হবে। তো আমার আমার ফেসবুকে যারা আছেন তারা জানে আমি প্রচুর ক্রিকেট নিয়ে পোস্ট টোস্ট করি। ক্রিকেট একটা ওয়ান অফ দা গেম যেটা আমি ছোটবেলা থেকে খুব ফলো করি। তো ওখানে প্রথমবার দেখি যে মানে যখন দুটো ইনিংস এর স্কোর দেখায় কিছু গ্রাফস দেখায়। তো আমার তখনও আইডিয়া ছিল না যে দিস ইজ দ্য সাবজেক্ট কল স্ট্যাটিস্টিক্স। তো আমার কোনো আইডিয়াই ছিল না। কিন্তু আমার বেশ ভালো লাগতো যে এইরকম নাম্বারস যে লোকেরা দেখছে এগুলোকে যে অ্যানালাইজ করছে যে কে বেশি রান করছে কে কে কত ফাস্ট রান করছে। জাস্ট রিসেন্টলি টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হলো। তো আমরা সবাই মোটামুটি দেখেছি জানি কিছু কিছু আইডিয়া আছে। তো এটা বলছি আমার ক্লাস 6 এর কথা। তখন আমাকে বাবাকে বলেছিলাম একটা গ্রাফ পেপার এনে দিতে। তো একটা ইন্ডিয়া শ্রীলঙ্কা ম্যাচে আমি বসে বসে পুরো হিস্টোগ্রামটা ড্র করেছিলাম প্রত্যেক ওভারে কত কত রান হয়েছিল। তো তখন থেকে আমার একটা ভালোবাসার সাইড ছিল যে মানে হয়তো এরকম অ্যানালিসিস করা সম্ভব। হয়তো আমি তো ভাবতাম যে ক্রিকেট টিমের হয়ে যদি আমি ঘুরতে পারি ক্রিকেট টিমের সাথে অ্যানালিস্ট হয়ে তাহলে বিশাল হবে। তো এটা একটা স্লাইট ইচ্ছা ছিল। বাট অন্যদিকে আরেকটা ব্যাপার ছিল যে এগুলো তো জানি না কিভাবে করে। বাট হয়তো এরকম আমি যদি একটা বড় চাকরি করতে পারি তাহলে হয়তো ভালো হয়। তো আমিও আইএসআই এর নাম শুনিনি। মানে অফকোর্স গঙ্গারামপুর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তো অনেকটাই দূরে। তো কেউ যদি নাম না শোনে এটাতে কোনো মানে ইয়ের ব্যাপার নয় যে কেউ কি করেই বা শুনবে। আমি সোনারপুরে থাকতাম যেটা কলকাতার মানে গড়িয়ারই নিচে। আমিও কোনোদিন নাম শুনিনি 10 অব্দি। তো 10 এর পরে গিয়ে আমি প্রথম শুনতে পেলাম এরকম একটা ইনস্টিটিউট আছে নেমড ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যেখানে নাকি শুধুই অঙ্ক স্ট্যাটিস্টিক্স আর কম্পিউটার সায়েন্স পড়া। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমার লেগেছিল তখন বলেছিল মাত্র 30 জন চান্স পাবে পুরো ইন্ডিয়া থেকে। আমি তো মানে বিশ্বাসই করতে পারিনি। আমি শুনেছি জয়েন্ট আছে জয়েন্টে অফকোর্স ভালো 100-র মধ্যে র্যাঙ্ক হয় বাট এরকম নয় যে 100-র মধ্যে র্যাঙ্ক না করলে আপনার কেরিয়ারে কিছু হবে না। মানে ইটস লাইক 100-র মধ্যে র্যাঙ্ক করলে অফকোর্স যাদবপুর শিবপুর এসব ভালো ভালো জায়গায় পড়তে পারবে। কিন্তু এরকম যে পুরো ইন্ডিয়া থেকে মাত্র 30 জন চান্স পেতে পারে এটা শুনে আমি তো ভাবছি তাহলে আইআইটি তে তো এর চেয়ে বেশি লোক চান্স পায়। মানে আইএসআই তে এতটা কঠিন যেটা আমার কলকাতাতেই আছে আমি কোনোদিন নাম শুনিনি। তো তখন থেকে আমার মনের মধ্যে একটা একটু জিদ টাইপের ছিল যে হ্যাঁ তাহলে যেহেতু আমি এত অঙ্ক ভালোবাসি তাহলে কেন না আমি এটার জন্য একটু ট্রাই করি। মানে এটা 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 একটা দেখি যে এটা কিরকম কিরকম কি হয়। কিন্তু তখন আমার একটা ধারণা ছিল যে অনেক স্ট্যাটিস্টিক্স জানতে হয় কারণ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। তো তারপরে আমি আস্তে আস্তে প্রিপেয়ার করতে গিয়ে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি কোনো স্ট্যাটিস্টিক্সই জানতে হয় না। টেস্টটা হয় কমপ্লিটলি ম্যাথামেটিক্স এর উপরে। তো তখন আমার খুবই ভালো লেগেছিল মনে হয়েছিল বা এটা একটা বেশ ভালো চ্যালেঞ্জিং টাস্ক আছে আমার সামনে। তখন আমি ভাবতাম মানে ক্লাস 10-এ একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি বায়োলজি না নিয়ে স্ট্যাটিস্টিক্স নিয়েছিলাম।
তো তখন আমার মাঝে মাঝে মনে হতো, আমি তো এমনি পড়াশোনায় ভালো ছিলাম, তো আমি ভাবতাম যে এই বায়োলজিটা নিলাম না, এবার তো তাহলে মেডিকেল দিকটা পুরো বন্ধ হয়ে গেল, তাহলে আমার বন্ধুরা দুটো দিকেই চান্স পাবে, এদিকে আমি শুধু একটাই পাবো, এটা কি ঠিক করলাম না ভুল করলাম, আর দিকে তো মাত্র 30 জন পাবে। তো ওই বলতে পারেন ক্লাস 10 যখন শেষ হলো, 11 থেকে আমি মোটামুটি এটার কথা জানতে পারি। তখন থেকে আস্তে আস্তে কিছু রিসোর্সেস পাই, কিছু বইপত্র পাই, তো তখন থেকে আমি প্রিপেয়ার করা শুরু করি। তখনও আমি কিন্তু অলিম্পিয়াডের কথা জানতে পারিনি। তো তার কিছুদিন পরে জানলাম এরকম একটা পরীক্ষা হয় অলিম্পিয়াড বলে। তো সেইটার অঙ্কগুলো করতে গিয়ে আমি মানে কমপ্লিটলি ওটার ভিতরে ঢুকে গেলাম, মানে ইট বিকেম অ্যান অ্যাডিকশন, সারা দিন রাত আমি ওই ধরনের অঙ্ক প্র্যাকটিস করতাম। তো তারপর থেকে কাইন্ড অফ মনে হয়েছিল যে মানে এইটাই লাইফে করতে হবে, মানে তখন আর মানে অফকোর্স আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য এরকম নয় যে শুধুই আইএসআই পরীক্ষা দিয়েছি আর কোনো পরীক্ষা দিইনি। আমি এইচএসেও মোটামুটি ভালোই র্যাঙ্ক করেছিলাম এবং তারপরে ইঞ্জিনিয়ারিং এও ভালো র্যাঙ্ক করেছিলাম। কিন্তু প্রিপেয়ার করেছি বা আমি সারা জীবন মানে ওই 10 আর 11 আর 12 2 বছর আমি সারাদিন স্বপ্ন একটাই জিনিসের দেখতাম যে আইএসআই বা সিএমআই তে পড়তে হবে, কারণ তাহলে আমি আর কি যেটা এতদিন ভালোবেসে এসেছি যে অঙ্ক করতে চাই, তাহলে আমি সেটা সারা জীবন কন্টিনিউ করতে পারবো। তো তখন আমার কাছে আর ওইগুলো অতটা ম্যাটার করেনি যে কত বড় চাকরি হবে বা কি হবে। আমি শুনেছিলাম যে আইএসআই থেকে বেরিয়েও লোকেরা খুব ভালো ভালো চাকরি পায়, যদি না রিসার্চেও যায় খুব ভালো ভালো চাকরি পায়। তো আমার মনে হয়েছিল কেরিয়ার ইন আইএসআই যদি একবার ঢুকতে পারি, তাহলে সেখানে আমার কেরিয়ারটা হয়তো খুব স্মুথ হবে এবং এমন একটা জায়গায় যাবে যেখানে আমি ভালোবেসে করব যেটা করব। তো সেইটা আমার কাছে খুব খুব অ্যাট্রাকটিভ ছিল। তো তখন থেকেই মোটামুটি ঠিক হয় যে হ্যাঁ, আইএসআই তে পড়তে চাই। এবার কেউই এরকম বলতে পারে না যে আইএসআই তে পড়তে পারবোই, কারণ আমারও প্রচুর ভালো ভালো বন্ধু ছিল যারা খুবই ব্রিলিয়ান্ট, তারা জয়েন্টে সব 100-র মধ্যে র্যাঙ্ক করেছে, কিন্তু তারা আইএসআই তে চান্স পায়নি। হতে পারে ওই দিন কিরম পরীক্ষা দিলেন তার উপরে হয়তো ডিপেন্ড করে যায়। বাট বাট তারা জীবনে কেরিয়ারে ভালো করেছে ইভেনচুয়ালি। তো আমার মনে হয় ওই যে ট্রেনিং পিরিয়ডটা আমি মিস করি মাঝে মাঝে, যে আমি যেরকম ভাবে নেশার মতো একটাই জিনিসের দিকে এম করে চেষ্টা করেছিলাম। তো দ্যাট ওয়াজ সামথিং আমি আমি খুব চেরিশ করি লাইফে। আমার মনে হয় যে ওইটার দিকে আমি তাকালে অনেক ইন্সপিরেশন পাই, যে তখন আমি এভাবে খাটতাম, এখনো যদি সেভাবে করতে পারি তাহলে হয়তো অনেক এগোনোর সুযোগ আছে।